হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের কার্যক্ষমতা শক্তি যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করবো। অলরেডি তোমাদের 4টে পার্ট আপলোড করে দিয়েছি। সেখানে প্রবলেম সেট 1-এর 1 থেকে 27 পর্যন্ত যে অঙ্ক ছিল, সমস্ত অঙ্কই ব্যাখ্যা সহকারে সহজ করে সমাধান করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে, ওকে, এখান থেকে পেয়ে যাবে। আজকে 5 নম্বর পার্টিতে আমি প্রবলেম সেট 1-এর 28 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করব। ওকে, প্রবলেম সেট 1-এর 28 নম্বর অঙ্ক স্টার্ট করব এবং যেই সমস্ত অঙ্ক আছে সমাধান করাবো। চেষ্টা করো সব থেকে সহজ এবং সরল করে তোমাদের বোঝানোর, যাতে করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্কের কনসেপ্টটা সহজেই তোমরা বুঝতে পেরে যাও। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন থাকো, অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও 28 নম্বর অঙ্কটা কী আছে। এ বস্তুটি চলতে চলতে অন্য একটি স্থির বস্তু বি এর সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটালো এবং তার ফলে এ বস্তুটি নিজে স্থির হলো। এই সংঘর্ষে যদি প্রারম্ভিক গতিশক্তি অর্ধেক নষ্ট হয়, তবে সংঘর্ষ গুণাঙ্ক কত? সংঘর্ষ গুণাঙ্ক কত বের করতে বলেছে। দেখেন, খুবই সহজ কনসেপ্টটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 28 কী বলেছে দেখে নাও। তাহলে এখানে একটা বস্তু আছে এ বস্তু প্রথমে কী বলেছে দেখে নাও। এ বস্তু চলতে চলতে অন্য একটি স্থির বস্তু, এখানে এটা গতিশীল বস্তু আছে, আর এখানে একটা স্থির বস্তু আছে, ধরলাম বি বস্তু। একে গিয়ে আঘাত করলো, ওকে, এর সঙ্গে সংঘর্ষ করার পর এ বস্তুটা স্থির হয়ে যাচ্ছে এবং বি বস্তুটা আবার গতিশীল হচ্ছে। ওকে, তাহলে এ এবং বি সংঘর্ষ গুণাঙ্কটা কত? সংঘর্ষ গুণাঙ্ক বের করতে বলেছে। তাহলে আমি এখানে একটা কাজ করবো, দেখে নাও। ধরি এ ও বি বস্তুর ভর এম এ ও এম বি এবং বস্তু দুটির বেগ ইউ এবং ভি। অর্থাৎ এইটার বেগ হচ্ছে ইউ বেগ আর এইটার বেগ হচ্ছে ভি। ওকে, এই অবস্থা আছে। তাহলে প্রথম অবস্থা দেখে নাও। তাহলে প্রথম অবস্থায় হচ্ছে কি, এ বস্তুরা গতিশীল আর বি বস্তুরা স্থির। তার সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের আগে বস্তু দুটির মোট ভরবেগ, আমি ধরলাম পি আই ধরলাম, সেটা কি এ বস্তুটা ভরবেগ কি এম এ ভর, ওকে। তাহলে এম এ ইউ, ওকে, প্লাস বি বস্তু প্রথমে কি 0 ছিল, সংঘর্ষের আগে কি ছিল, বি বস্তুটা স্থির অবস্থা হয়ে গেছে, তাই না? কোশ্চেন বলেছে কি বি বস্তুটা স্থির হয়ে গেছে। তার মানে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা পি আই ইকুয়াল টু এম এ ইউ। ওকে, এটা সংঘর্ষের পর মোট ভরবেগ, সেটা কি হবে পি এ ফাইনাল। এবার সংঘর্ষের পর কি এ বস্তুটা স্থির হয়ে গেছে, বি বস্তুটা গতিশীল। এখানে কোশ্চেনে কিন্তু সেটাই বলছে, দেখো কোশ্চেন বলছে কি এ বস্তু চলতে চলতে অন্য একটি স্থির বস্তু বি, তাহলে প্রথমে বি বস্তুটা স্থির ছিল, স্থির বস্তু বি এর সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটালো এবং তার ফল এ বস্তুটি নিজে স্থির হলো। তা সংঘর্ষের পর কী হয়ে গেছে, এ বস্তুটা স্থির হয়ে গেছে, তাহলে স্থির হয়ে গেছে, তার ভরবেগ কি 0 হয়ে যাবে। তাহলে পি এফ ইকুয়াল টু এম বি ভি। ওকে, এম বি ভি। তাহলে দেখে নাও, তাহলে হচ্ছে কি সংঘর্ষের আগে বি বস্তুটা আমার স্থির ছিল আর এ বস্তুটা ইউ বেগ গতিশীল ছিল, তাহলে ভরবেগ কত হবে এম এ ইউ। ওকে, এটা আর কি দেখে নাও, সংঘর্ষের পর এ বস্তুটা স্থির হয়ে গেছে, বি বস্তুটা গতিশীল হচ্ছে, তারপরে সংঘর্ষের পর ভরবেগ হচ্ছে কি এম বি ভি, কারণ এ বস্তুর ভরবেগটা 0। তাহলে এখানে বলতে পারি কি, অতএব ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী তাহলে কি হবে দেখে নাও, এম এ ইউ ইকুয়াল টু এম বি ভি, তাহলে বা এম এ
বাই এম বি ইকুয়াল টু ভি বাই ইউ, এটাকে আমি 1 নম্বর বলছি। ওকে, ভি বাই ইউ। আর ভি বাই ইউটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, এই ভি বাই ইউ হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ভি বাই ইউ আমরা একটা পেয়ে গেছি, তাই না? এবার দেখে নাও, সংঘর্ষের আগে কি বি বস্তুটা স্থির ছিল, তার কোনো গতিশক্তি থাকবে না। আর এ বস্তুটা গতি বেগে ছিল, তাহলে আমি বলতে পারি বস্তু দুটির প্রাথমিক গতিশক্তি, এখানে দেখে আবার বস্তু দুটির প্রাথমিক গতিশক্তি কি হবে দেখো, কে আই বা ই কে দিলাম, ই কে আই। ওকে, ইকুয়াল টু, তাহলে এ বস্তুটা ইউ বেগে গতিশীল, তাহলে এর গতিশক্তি কত হবে, হাফ অফ এম এ ইউ স্কোয়ার। আর বি বস্তুটা প্রথমে কি ছিল, স্থির অবস্থা ছিল। কনসেপ্টটা আমি বারবার বলছি, ভালো করে বুঝে নাও কী হয়েছিল। ছবিটা একটু ভালো করে তোমাদের এঁকে দেখাচ্ছি। এম এ ইউ বেগে গতিশীল, আর এম বি এটা এ বস্তু বি বস্তু, এটা স্থির অবস্থা ছিল। ওকে, তারপর যখন সংঘর্ষ হলো, এ বস্তুটা এম এ স্থির হয়ে গেল, আর বি বস্তুটা এম বি ভি বেগে গতিশীল। ওকে, তাহলে যখন এই বস্তুটা স্থির ছিল, এর বেগ 0 ছিল, তাহলে এখানে প্রাথমিক অবস্থা, এটা অন্তিম অবস্থা। তাহলে প্রাথমিক অবস্থায় মোট গতিশক্তি কত হবে, তাহলে এ বস্তুর গতিশক্তি হবে, কারণ দেখেন বি বস্তু স্থির, তার স্থির বেগ 0 হয়ে গেলে কী হবে, তার গতিশক্তিও থাকবে না। তাহলে প্রাথমিক গতিশক্তি ই কে আই ইকুয়াল টু হাফ অফ এম এ ইউ স্কোয়ার, এবং অন্তিম গতিশক্তি এবং বস্তুর অন্তিম গতিশক্তি সেটা কত হবে, ই কে এফ ইকুয়াল টু হাফ অফ এম বি ভি স্কোয়ার। কারণ কি দেখে নাও, অন্তিম সংঘর্ষের পর কি দেখে নাও, সংঘর্ষের পর আমার এ বস্তুটা স্থির হয়ে গেছে, তা স্থির হয়ে গেলে তার বেগ 0, তাহলে তার আমরা গতিশক্তি নিতে পারবো না। বি বস্তুটা কী হয়েছে, গতিশীল আছে ভি বেগে, তাহলে এর গতিশক্তি হবে হাফ অফ এম বি স্কোয়ার। এবার কোশ্চেনটা কী বলেছে দেখেন, কোশ্চেনটার শেষ অংশটা কী বলেছে দেখেন ভালো করে, এই সংঘর্ষে যদি প্রারম্ভিক গতিশক্তি অর্ধেক নষ্ট হয়, তবে সংঘর্ষ গুণাঙ্ক কত হবে। অর্থাৎ প্রারম্ভিক শক্তি অর্ধেক নষ্ট হয়ে গেছে, আর সেই শক্তিটা কোথায় গেছে, অন্তিম গতিশক্তি চলে এসছে। তাহলে এখানে বলা যায় সংঘর্ষের পর, অতএব সংঘর্ষের পর প্রারম্ভিক গতিশক্তি অর্ধেক নষ্ট হলে সেই শক্তিটি বি বস্তুর মধ্যে কি হবে, স্থানান্তর হয়। ওকে, স্থানান্তর হয়, তোর হবে। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ ই কে এফ ইকুয়াল টু হাফ অফ ই কে আই। তাহলে দেখেন এখানে যদি মানটা বসে দিই, আমি এখানটা একটু সমাধান করার চেষ্টা করছি। ওকে, তা দেখে নাও ই কে এফ, ওকে, হাফ অফ, বা এখানে যে হাফ অফ এম বি ভি স্কোয়ার ইকুয়াল টু 1/2 ইন্টু, আর ই কে আই হচ্ছে ঠিক এটা হাফ অফ এম এ ইউ স্কোয়ার। তাহলে একটা হাফ কাটবে দেখে নাও, এই দুই একটা কাটবে, তাহলে এম এ বাই এম বি করবো, তাহলে বা ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ 1/2 আছে
1/2 ইন্টু MA/MB। তাহলে MA/MB মান কত দেখো না, আমরা 1 নম্বর থেকে পেয়েছি MA/MB = V/U। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে বা V² / U² = 1/2 ইন্টু V/U। ওকে, এখানে করছি দেখে নাও, এখান থেকে ক্যালকুলেশনটা এখানটা এসছে। ওকে, এখান থেকে এখানটায়। ওকে, তা দেখে নাও, এই V একটা কাটবে, এই U একটা কাটবে, তাহলে বা V/U = 1/2, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক, অতএব ঘর্ষণ গুণাঙ্ক E = V/U = 1/2, E তার মানে 1/2 মানে 0.5। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? 0.5। অ্যান্সার দেখুন 0.5 আছে। তাহলে দেখে নাও কত সহজ ছিল অঙ্কটা। তাহলে কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, কনসেপ্টটা যে মানে ক্লিয়ার করলে তবে তুমি অঙ্কগুলো করতে পারবে। তাহলে এখানে কি বলেছিল যে এ একটা বস্তু গতিশীল আছে প্রথম অবস্থায়, বি বস্তু স্থির আছে। তারপরে এ বস্তুটা যখন বি বস্তুকে সংঘর্ষ করলো বা আঘাত করলো, এদের সংঘর্ষের পর হচ্ছে এ বস্তুটা স্থির হয়ে গেল, বি বস্তুটা গতিশীল হয়ে গেল। তাহলে এখানে সংঘর্ষের গুণাঙ্কটা কত সেটা বের করতে হচ্ছে। এখানে আমরা কি করব, ভরও ধরে নেবো এবং বেগও ধরে নেবো। তা প্রথম সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ, দুটো ইকুয়াল করে এম আর ভি এর সঙ্গে সম্পর্ক বের করলাম। তাহলে প্রথম কাজ কি, ভরবেগ সংরক্ষণ সূত্র লাগাবো। দ্বিতীয় কাজ কি, শক্তি, গতিশক্তি যেটা বলে দিয়েছি। তাহলে প্রথম অবস্থায় গতিশক্তি, দ্বিতীয় ক্ষেত্রে সংঘর্ষের পর গতিশক্তি কত হলো, দুটোকে আলাদা করে বের করার পর কোশ্চেনে বলে দিচ্ছে যে প্রাথমিক বা প্রারম্ভিক গতিশক্তি অর্ধেক নষ্ট হয়ে যায়। তা সেই অর্ধেকটা কোথায় গেছিল, তা সেটা কি বি সংঘর্ষের পর বি এর মধ্যে গেছে। তাহলে আমরা বলতে পারি EKF বা ফাইনাল কাইনেটিক এনার্জি = ½ অফ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। সেখানে দুটো কাইনেটিক এনার্জির মান বসিয়ে দিয়ে কাটাকুটি করে দেখবে V/U এর মান পেয়ে যাবে। আর V/U = ½ তাহলে V/U এর হাফ হলে সংঘর্ষ গুণাঙ্ক E = V/U, তাহলে 0.5 হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট 29 নম্বর কোশ্চেনে দেখো না কি বলেছে এখানটায়, একটি গোলক খানিকটা উচ্চতা থেকে একটি স্থির অনুভূমিক তলের উপর পড়লো এবং সেখানে প্রতিক্ষেপের পর আবার 1 সেকেন্ড পরে ওই তলে এসে পৌঁছলো। সংঘর্ষ গুণাঙ্ক 1/4 হলে প্রথমে কত উচ্চতা থেকে গোলকটি পড়েছিল। খুবই সুন্দর কোশ্চেন আছে, খুব কনসেপচুয়াল কোশ্চেন আছে, দেখে নাও। আর এই কোশ্চেনটা কীভাবে সমাধান করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 19, পুরো বিষয়টা আমরা আগে ছবিতে কনভার্ট করার চেষ্টা করতাম। এটা হচ্ছে একটা অনুভূমিক তল। ওকে, অনুভূমিক তল, এখানে একটা বস্তু আছে, বস্তুটা এখান থেকে প্রথমে এখানটা এসে পড়ছে, বলে খানিকটা উচ্চতা থেকে, সেই উচ্চতাটাই বের করতে হবে। তাহলে আমরা উচ্চতাটাকে ধরে নেবো কি এইচ উচ্চতা, এবং বেগটা ধরে নেবো, এর বেগ কত হবে, ইউ বেগ ধরলাম। ইউ বেগে এইচ উচ্চতা থেকে ইউ বেগের নিচে থেকে পড়লো। ভূমিতে পড়ার পর সংঘর্ষ হওয়ার পর বস্তুটি কি প্রতিক্ষিপ্ত হয়েছে। দেখে নাও কোশ্চেন বলছে কি, বস্তুটি প্রতিক্ষিপ্ত হয়েছে। প্রতিক্ষিপ্ত হওয়ার পর একটা নির্দিষ্ট উচ্চতায় পর্যন্ত উঠবে, নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ওঠার পর সেখান থেকে আবার নিচের দিকে বস্তুটা পড়ে যাবে, তাই না, আবার অনুভূমিক তলে আসবে। এটাই তো হয় সাধারণত। দেখে নাও, যখন কোনো বস্তু নিচে থেকে প্রতিক্ষিপ্ত হয়ে উপর দিকে ওঠে, একটা সর্বোচ্চ উচ্চতা ওঠে আবার নিচের দিকে চলে আসে। তো এখানে বলে দিয়েছে যে বস্তুটি প্রতিক্ষিপ্ত হয়ে আবার অনুভূমিক তলে আসতে মোট 1 সেকেন্ড সময় লাগে। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে ধরে নিচ্ছি, ওকে এটা ধরে নিচ্ছি, ধরি বস্তুটি এইচ উচ্চতা থেকে ইউ বেগে অনুভূমিক তলে এসে পড়ে। ওকে, অনুভূমিক তলে এইচ উচ্চতায় ওঠে। ওকে, তাহলে এইচ উচ্চতায় থেকে ইউ বেগে অনুভূমিক তলে এসে পড়ে। এবার দেখে নাও প্রতিক্ষেপ বেগ কত, আমি এখানে ধরে নিই প্রতিক্ষেপ বেগটা হচ্ছে কি, এখান থেকে প্রতিক্ষেপ বেগ বলতে কোনটা বোঝাচ্ছে, বস্তুটা যে ভূমিতে সংঘর্ষ হওয়ার পর যখন উপর দিকে উঠছে, এইটা হচ্ছে প্রতিক্ষেপ বেগ, সেইটাকে আমি ভি ধরলাম। ধরি বস্তুটির বা এবং একসঙ্গে জুড়ে দিচ্ছি, এবং প্রতিক্ষেপ বেগ বস্তুটির প্রতিক্ষেপ বেগ
বেগ হচ্ছে কত ভি। ওকে, প্রতিক্ষেপ বেগটাকে আমি ভি দিলাম। ওকে, প্রতিক্ষেপ বেগ হচ্ছে ভি। তাহলে প্রতিক্ষেপ বেগ ভি হলে এবার দেখে নাও এখানে কোশ্চেনে কি বলেছে, বস্তুটি প্রতিক্ষিপ্ত হয়ে আবার অনুভূমিক তলে আসতে কত সময় লাগে, 1 সেকেন্ড। তার মানে বস্তুটা এখান থেকে উপরে উঠবে, উপর থেকে নিচে নামবে, টোটাল সময় লেগেছে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে বস্তুটা উপরে উঠতে কত সময় লাগবে, হাফ সেকেন্ড। আর নামতে কত সময় লাগবে, হাফ সেকেন্ড। টোটাল তো 1 সেকেন্ড। ভালো করে দেখুন কোশ্চেনে বলেছে কি, বস্তুটা প্রতিক্ষিপ্ত হয়ে আবার অনুভূমিক তলে ফিরে আসতে মোট সময় লাগে 1 সেকেন্ড। তার মানে উঠতে হাফ সেকেন্ড, নামতে হাফ সেকেন্ড। ওকে, ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এবার দেখে নাও তাহলে যখন বস্তুটা প্রতিক্ষিপ্ত হয়ে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠবে, এই জায়গায় বেগটা কত হবে, ধরলাম ভি ইকুয়াল টু 0। বস্তুটি যখন প্রতিক্ষিপ্ত হয়ে উপর দিকে উঠবে, উঠে সর্বোচ্চ উচ্চতা উঠে আবার তো নিচের দিকে নামবে, তো সর্বোচ্চ উচ্চতা যেখানে উঠবে সেখানে বেগ কত হবে, 0, তবে তো বস্তুটা নামবে। তাহলে এখানটা আমি বলতে পারি বস্তুটি, তাহলে অতএব বস্তুটি প্রতিক্ষিপ্ত হয়ে আবার অনুভূমিক তলে আসতে আসতে 1 সেকেন্ড সময় লাগলে বস্তুটি উঠতে হাফ সেকেন্ড এবং নামতে হাফ সেকেন্ড সময় লাগে। ওকে, তাহলে উঠতে হাফ সেকেন্ড সময় লাগবে, নামতে হাফ সেকেন্ড সময় লাগবে। তাহলে অতএব আমরা বলতে পারি, তাহলে এক্ষেত্রে অন্তিম বেগ যদি 0 হয়, তাহলে অতএব 0 ইকুয়াল টু ভি, আমরা কি ফর্মুলা লাগাচ্ছি এখানটায়, এর ক্ষেত্রে ফর্মুলা লাগাচ্ছি ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস, মানে কি হয় জিটি, উলম্বর ক্ষেত্রে জিটি হবে এটা। তাহলে যেহেতু মন্দন হচ্ছে তাহলে মাইনাস হবে, ইউ ইকুয়াল টু মাইনাস জিটি, ভি ইকুয়াল টু, ওকে। এখানে অন্তিম বেগটা হচ্ছে এটা, দেখেন অন্তিম বেগ এটা, প্রাথমিক বেগ এটা, কিন্তু এখানে ধরেছি কি প্রাথমিক বেগ হচ্ছে ভি, অন্তিম বেগ হচ্ছে ক্যাপিটাল ভি, তাহলে 0 এটা 0 ইকুয়াল টু ভি মাইনাস জিটি, টিটা কত, হাফ সেকেন্ড, জিটা কত বলে দেখেন, হাফ সেকেন্ড। তাহলে বা ভি ইকুয়াল টু মাইনাস জি বাই 2, ওকে, মাইনাস না এটা প্লাস হবে, ওকে, এটা মাইনাস হবে না। তাহলে বলতে পারি কি, তাহলে বা ভি ইকুয়াল টু জি বাই 2, জি হচ্ছে কত 9.8/2, তাহলে বা ভি ইকুয়াল টু 4.9 মিটার পার সেকেন্ড। তাহলে এটা প্রতিক্ষেপ বেগ, এটা হচ্ছে 2, ওকে, এটা 2। ভালো করে বুঝে নাও, খুবই সহজ। বস্তুটা যদি ভি বেগে প্রতিক্ষিপ্ত হয় এবং অন্তিম বেগটা কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা এই বেগটা গতির সমীকরণ লাগাই, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, মাইনাস কেন উপর দিকে উঠছে সেই জন্য মন্দন হচ্ছে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, অর্থাৎ অন্তিম বেগ ইকুয়াল টু প্রাথমিক বেগ মাইনাস জিটি। তাহলে এই ক্ষেত্রে অন্তিম বেগ 0 মাইনাস প্রাথমিক বেগ ভি বেগে উঠছে মাইনাস জি ইন্টু টি, সময় লেগেছে হাফ সেকেন্ড। ওকে, আমরা ভি পেয়ে গেলাম। এবারে দেখে নাও, এই ক্ষেত্রে দেখে নাও অন্তিম বেগ, আমরা ঘর্ষণ গুণাঙ্ক কত বলেছি সেটা হচ্ছে দেখে নাও, কোশ্চেন বলছে 1/4। তাহলে এখানে বলতে পারি আবার ঘর্ষণ গুণাঙ্ক ই ইকুয়াল টু ভি বাই ইউ, তাই না, ই ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে বা ইটা কত, ইটা হচ্ছে দেখুন 1/4, কোশ্চেনে বলেছে ঘর্ষণ গুণাঙ্ক 1/4 ইকুয়াল টু ভিটা কত পেলাম আমরা 4.9 বাই কত আছে 2, 4.9 বাই ইউ, এটা ইউ, ওকে ইউ। তাহলে বা ইউ ইকুয়াল টু 4.9 ইন্টু 4, তাহলে গুণ করলে কত হচ্ছে, তাহলে বা ইউ ইকুয়াল টু 4 9 36 6 থেকে 3 4 4 16 17 18 19, 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে কত বেগে বস্তুটা পড়ছে উপর থেকে সেইটাও বের করলাম আমরা, কারণ ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু আমরা জানি কি ভি বাই ইউ, সেইখানে বসিয়ে দিলাম। পাশে লিখে দেবো যেহেতু ইউ ই ইকুয়াল টু 1/4, ওকে, এটা গিভেন আছে। আমায় কিন্তু ইউ বের করতে বলেন, এখানে বের করতে বলেছে কি কত উচ্চতা থেকে পড়ছে।
তাহলে এক্ষেত্রে দেখে নাও ইউ বেগে পড়ছে, তাহলে অন্তিম বেগ যদি আমি ধরি, প্রাথমিক বেগ ভি ধরলাম ইকুয়াল টু 0, 0 একটা স্থির অবস্থা থেকে বস্তুটা নিচের দিকে পড়ছে। তার স্থির অবস্থা থেকে এইচ উচ্চতা থেকে যদি বস্তু পড়ে, তা সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, তাহলে এখানে লেখা আছে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি বস্তুটি স্থির অবস্থা থেকে ইউ বেগে এইচ উচ্চতা, স্থির অবস্থা থেকে ইউ বেগে এইচ উচ্চতা থেকে নিচে পড়লে এইচ উচ্চতা থেকে নিচে পড়লে উচ্চতা, বস্তুর উচ্চতা হবে বা বেগ হবে বা গতির সমীকরণ হবে, সেটা কি দেখে নাও, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, উপর থেকে পড়ছে তাহলে প্লাস হবে। তাহলে অন্তিম বেগ, এখানে কি বেগ দেখে নাও, অন্তিম বেগ, এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ। তাহলে অন্তিম বেগ যদি ইউ হয়, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগ কি 0 প্লাস পড়ছে মানে ত্বরণ হচ্ছে প্লাস 2gh, এটা তো ফর্মুলা দেখে নাও, আমি ফর্মুলা প্রয়োগ করেছি, এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে প্রাথমিক বেগ 0, অন্তিম বেগটা এইটা বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করেছি। এখানে তোমরা গুলিয়ে দেবো যে ইউ এর জায়গায় ভি, এটা হচ্ছে এক্ষেত্রে ইউটা হচ্ছে অন্তিম বেগ, অর্থাৎ এখানে ইউটা হচ্ছে কি অন্তিম বেগ আর প্রাথমিক বেগ হচ্ছে ভি, সেই জন্য প্রাথমিক বেগটা 0 হচ্ছে। ওকে, তাহলে 0 করে এবার দেখেন এখান থেকে আমরা এইচ বের করব, এখান থেকে কী ক্যালকুলেট করবো, এইচ। তাহলে বা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তাহলে বা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার হচ্ছে কি দেখে নাও, এইচ ইউটা কত হবে 19.6, তাহলে বলতে পারি 19.6 ইন্টু 19.6 ডিভাইড বাই 2g, তার 2 ইন্টু 9.8। তাহলে আমরা জানি কি দেখে নাও 4.9, 9.8 এর ডবল যদি করি, 9.8 এর ডবল অর্থাৎ 9.8 দিয়ে 2 গুণ করলে 8 দুগুণে 16, 6, 9 দুগুণে 18, 19, তাহলে এই দুই কাটবে। তাহলে বা এইচ ইকুয়াল টু 19.6 মিটার। তাহলে বস্তুটা কতটা উচ্চতা থেকে নিচে পড়বে, 19.6 মিটার উচ্চতা থেকে নিচে পড়বে। একদম সহজ, শুধু এখানে শুধু বলে দিয়েছিল কি ঘর্ষণ গুণাঙ্কটা শুধু বলে দিয়েছিল, তারপর কিছু বলে দেয়নি, তাই না? তা সেখান থেকে আমরা কীভাবে বের করলাম দেখলাম, ভালো করে দেখলাম, সময়টা 1 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে আমরা প্রথম উচ্চতাটাকে এইচ ধরলাম, সেইটাই বের করব, আর বেগটাকে ইউ বেগে এইচ উচ্চতা থেকে বস্তুটা নিচে পড়ছে, প্রতিক্ষিপ্ত হচ্ছে ধরলাম ভি বেগে, সময় লেগেছে কত হাফ সেকেন্ড, কারণ টোটাল প্রসেসটা এখান থেকে এই প্রসেসটা হলো কি 1 সেকেন্ড, তাহলে উঠতে হাফ সেকেন্ড, নিচে নামতে হাফ সেকেন্ড, সেখান থেকে ভিটা বের করলাম, অর্থাৎ প্রতিক্ষেপ বেগটা আমরা বের করলাম। প্রাথমিক বেগ দেওয়া ছিল ইউ, আমরা ধরে নিচ্ছি, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক আমরা প্রয়োগ করে এখানে ইউ এর বেগটাও বের করতে পারবো। তাহলে ই ইকুয়াল টু ভি বাই ইউ, তাহলে ইউ ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও একদম লাস্ট যেটা আমরা ফাইনাল অ্যান্সার বের করবো, তাহলে 3টে স্টেপে গেল দেখে নাও, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1 এ প্রতিক্ষেপ বেগ বের করবো, তারপর স্টেপ 2 এ প্রাথমিক বেগটা বের করবো, স্টেপ 3তে আমরা উচ্চতাটা বের করবো। কী ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস, কারণ স্থির অবস্থা আছে প্রাথমিক বেগ 0, 2gh, এখান থেকে এইচটা বের করলাম। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট 30 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী বলছে, একটি বল F ইকুয়াল টু 2i মাইনাস 6j নিউটন একটি বস্তুর উপর ক্রিয়া করায় ও একটি মেঝের উপর গতিশীল হলো। যদি বস্তুর মেঝের উপর দিয়ে মাইনাস 3i মিটার পথ যায়, তবে বল দ্বারা কৃতকার্যের মান কত হবে? খুবই সহজ কোশ্চেন দেখেন, একদম খুবই ইজি কোশ্চেন, অর্থাৎ যে আমরা 28, 29 নম্বর যে কোশ্চেন সমাধান করলাম এর থেকেও সহজ, এটা খুবই সহজ কোশ্চেন। দেখে নাও, আমরা খুব সহজে, ছোট্ট অঙ্ক আছে, সহজে সমাধান করতে পারবো। দেখে নাও কোশ্চেন নাম্বার 30 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে প্রদত্ত এফ ইকুয়াল টু কত বলছে দেখে নাও, এফ ইকুয়াল টু 2i মাইনাস 6j নিউটন, আর সরণটা কত বলছে মাইনাস 3i মিটার। ওকে, মাইনাস 3i মিটার সরণটা বলে দিয়েছে। ওকে, সরণটা কত দেখো 3i মিটার। তাহলে অতএব কৃতকার্য বল দ্বারা কৃতকার্য
আমরা জানি কি ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস, তাই তো। এফের মান কত 2i মাইনাস 6j ডট এসের মান কত দেখে নাও মাইনাস 3i। ওকে 3i ক্যাপ, তাহলে কত হচ্ছে দেখে নাও মাইনাসে প্লাসে মাইনাস 3 2 6 6i ক্যাপ 1। ওকে আইটার সঙ্গে কত হবে দেখে নাও 0 প্লাস 0 i ডট জে 0 হয়, i ডট i j ডট জে k ডট কে এগুলো 1 হয়, অর্থাৎ কত ডাব্লু ইকুয়াল টু মাইনাস 6 জুল। কিন্তু দেখে নাও আমরা এখান বের করতে মাইনাস 6 জুল আসলো, কিন্তু মানটা কত হবে কৃতকার্য শুধু 6 হবে। অতএব কৃতকার্য অতএব দেখে নাও কার্যের মান ডাব্লু ইকুয়াল টু 6 জুল। ওকে এটা জে জুল। ওকে কোনো ক্যাপ নাই, ভেক্টর নাই বা কোনো ইউনিট ভেক্টর নাই, জাস্ট এটা ইউনিট। ওকে ডাব্লু ইকুয়াল টু 6 জুল বা কৃতকার্যের মান হচ্ছে কি 6 জুল। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 31, 31 নম্বর কোশ্চেনটা দেখুন কি বলছে। একটি বস্তুকণা প্রাথমিক অবস্থান r1 ইকুয়াল টু 2i প্লাস 3j থেকে r2 ইকুয়াল টু 3i প্লাস 7j অবস্থানে গেল। ওকে অবস্থানে গেল, তখন ওই বস্তুর উপর ক্রিয়াশীল বল ছিল কত 10i ক্যাপ প্লাস 13j ক্যাপ নিউটন। কৃতকার্যের মান নির্ণয় করো। খুবই সহজ, একই কনসেপ্টে অঙ্ক আছে দেখে নাও, কোনো সমস্যা নেই এগুলো। তাহলে কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 31। তাহলে প্রদত্ত এফ ইকুয়াল টু এফ বল। ওকে বল ইকুয়াল টু কত দিয়েছে দেখো না, এফটা কত বলেছে এখানটায় 10i প্লাস 13j, 10i ক্যাপ প্লাস 13j ক্যাপ নিউটন। আর r1টা কত বলছে দেখে নাও, r1টা এখানে বলছে কি r1টা 2i ক্যাপ r1 প্লাস 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ। আর 2টা কত বলছে দেখে নাও, আর 2টা বলছে কি 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ। তাহলে অতএব সরণ এস ভেক্টর ইকুয়াল টু r2 মাইনাস r1, কারণ r1 থেকে r2তে ধরলাম এখানটায় এটা হচ্ছে r1 পয়েন্ট, অরিজিন থেকে ধরলাম এটা হচ্ছে কি r1, আর এখান থেকে এই পয়েন্ট আছে কি r2, তাহলে r1 থেকে r2তে গেছে, তাহলে এটা এস সরণ। তাহলে কী হবে r2 মাইনাস r1, তাহলে r2 মাইনাস r1 করলে আমরা সরণটা পেয়ে যাচ্ছি। ওকে তাহলে r2 মাইনাস r1 হচ্ছে সরণ, তাহলে বলতে পারি কি অতএব বা এখানে মানটা যদি বসে দিই r2 মান কত দেখে নাও 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে বা এস ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 2i ক্যাপ মানে হচ্ছে শুধু i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 3j ক্যাপ, তাহলে 7 থেকে 3 চলে গেলে প্লাস 4j ক্যাপ। ওকে এইটা হচ্ছে এস। অতএব কৃতকার্য কী হবে ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস। তাহলে এফ এর মান কত দেখে নাও, এফ এর মান হচ্ছে আমার 10i ক্যাপ প্লাস 13j ক্যাপ ডট এখানে দেখে নাও এসটা কত আছে i ক্যাপ প্লাস 4j ক্যাপ। খুবই সহজ, তোমার ভেক্টর থেকে জানো i ডট আর শুধু গুণ হবে, তাহলে i এর সঙ্গে i গুণ হলে শুধু 10 প্লাস যে গুণ হয়ে গেলে তাহলে j ডট j 1 13 13 4 4 13 52 3 4 4 13 52 হয়ে যাবে 52, তাহলে 50 60 62 জুল। তাহলে কৃতকার্যের মান কত হবে দেখো না, কোশ্চেন নাম্বার 13 62 জুল। ওকে খুবই সিম্পল ছিল। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 32, 32 নম্বর কোশ্চেনটা দেখো কী বলছে। একটি 2 কেজি ভরের বস্তুর উপর একটি বলের ক্রিয়াশীল বস্তু সরণ x এবং সময় t এর মধ্যে সম্পর্ক হলো x ইকুয়াল tq/3, যেখানে x মিটার এককে ও t সেকেন্ড এককে পরিমাপ করা হয়। প্রথম 2 সেকেন্ডে বস্তু দ্বারা কৃতকার্য নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন, কিন্তু এটা একটু কনসেপ্ট আছে, অর্থাৎ একদম সহজ ছিল 30 নাম্বার, তার থেকে একটু টাফ হয়েছে 31 এবং তার থেকে আরেকটু হবে কি 32, কিন্তু কনসেপ্টটা বুঝতে পারলে অঙ্ক সহজ লাগবে। বারবার বলছি, তোমার যদি বলতে স্যার সহজ বলছে স্যার কিন্তু টাফ অঙ্ক হচ্ছে, ব্যাপারটা তুমি আগে মনটাকে তো বোঝাও যে সহজ আছে, যদি বোঝানো যায় তাহলে বুঝতে পারবো। তো এইটা সেই জন্য আমি সবই সহজ বলে থাকি, এই জন্যই যে তুমি আগে মন থেকে স্থির করো না, স্যার যদি বোঝাচ্ছেন যেটা
সেটা যদি আমি বুঝতে পারি কীভাবে হচ্ছে তাহলে এটা ইজি, যেটা বুঝতে পারো না সেটা কঠিন, যেটা বুঝতে পারো সেটাই সহজ, সেই জন্য বোঝার চেষ্টা করবে যে অঙ্কগুলো কীভাবে হচ্ছে। তাহলে কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32, ওকে। কী বলেছে ভরটা দেখে নাও, বলেছে প্রদত্ত, লিখলাম এখানটায় m = 2 কেজি, ভরটা কত বলেছে 2 কেজি, ওকে 2 কেজি বলে দিয়েছে। এবার কৃতকার্য বের করতে হবে প্রথম 2 সেকেন্ড, t = কত বলছে 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে কৃতকার্য বের করতে। সমীকরণ দিয়ে দিয়েছে কি x = t³/3, তাহলে প্রথম ভেলোসিটি বেগ, তাহলে বেগ v = dx/dt, তাহলে ddt অফ x এর মান কি t³/3, তাহলে ইকুয়াল টু, তাহলে v = 3t²/3, 3 3 কাটবে, তাহলে v = কত হবে শুধু t², ওকে এটা, তাহলে v = পেলাম আমরা t²। আবার দেখে নাও, আবার ত্বরণ a = dv/dt, তাহলে ddt অফ v কত t² ছিল, তাহলে a = 2t, তাহলে এইগুলো সব পেয়ে গেলাম, ওকে। ভি আর টি, ভি আর এ দুটোই কাজে লাগবে। এবার দেখুন আমরা কি জানি কৃতকার্য কি বল ইন্টু সরণ, তাহলে এখানে বলতে পারি অতএব এফ বল দ্বারা কৃতকার্য ডাব্লু, বা আমি এখানে লিখতে পারি এফ বল দ্বারা ডিএক্স পরিমাণ সরণ হলে কৃতকার্য হবে dw = f dx, তাই তো। তার বলতে পারি অতএব 0 থেকে 2 সেকেন্ডে মোট সরণ কি দাম w = 0 to t f dx, ওকে 0 to 2, ওকে 0 to 2 f dx, কিন্তু এটা টাইম স্কেল, ওকে 0 to 2 হচ্ছে টাইম স্কেল, তাহলে এটা ডিএক্সটা সরণ আছে রাখলে হবে না, এটা টাইম স্কেলে কনভার্ট করতে হবে। তাহলে কী করবো দেখে নাও, = 0 to 2, বা আমরা এখানটা একটা কাজ করছি, প্রথম স্কেলটা বসাবো না, ওকে স্কেল আমার লিমিটটা প্রথম বসানো, w = f dx। এবার দেখে নাও আমরা কী পেয়েছিলাম পাশে লিখব যেহেতু v = dx/dt, তাহলে বা dx = v dt, আর কি f = কি ma, f = ma জানি, তাহলে বসিয়ে দেবো, তাহলে বা w = f এর মান হচ্ছে কি ma ইন্টু dx এর জায়গায় v dt, ওকে। এবার লিমিট বসাবো, যেহেতু dt হয়ে গেছে 0 to 2, 2 সেকেন্ড, দেখো না কোশ্চেনে বলেছে কত 2 সেকেন্ড পরে, ওকে এখানে কোশ্চেন বলছে এখানে কত বলেছে 2 সেকেন্ডের মধ্যে, তাহলে এখানে মানটা বসাবো, তাহলে বা w = 0 to 2, mটা হচ্ছে কত 2 কেজি, এর মানটা দেখে নাও এ কত পেয়েছি আমরা 2t ইন্টু ভি এর মান কত পেয়েছি দেখো t², ভিটা কত পেয়েছি দেখো t², ওকে তাহলে t² dt, তা ধ্রুবকগুলো বাইরে বের করে দিচ্ছি, 4 2 2 4 4 ইন্টিগ্রেশন t আর t² t³ dt 0 to 2, তাহলে বা w = 4 ইন্টু তার t³ এর যদি ইন্টিগ্রেশন করি কী হবে এটা t⁴/4 লিমিট 0 to 2, তাহলে এখানে করছি, তাহলে বা w = এই 4 কেটে যাবে, তার যদি মানটা বসায় তাহলে 4/4 রাখলাম ইন্টু এখানে t এর মান প্রথমে 2 2⁴ মাইনাস 0⁴, কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, t এর জায়গায় প্রথমে আপার লিমিট তারপরে মাইনাসের লোয়ার লিমিট বসবে, 4 4 কাটবে, তাহলে বা w = 2⁴ করলে কত হবে দেখে না 3 করলে 8 8 16 16 জুল, তাহলে কত আসলে দেখেন 16 জুল, তাহলে এখানে অ্যান্সার কত দিয়ে দেখে নাও
21.33, এই অ্যান্সারটা হবে না, অ্যাকচুয়ালি অ্যান্সার এটাই হবে, দেখুন এটা হবে উত্তর। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট কোশ্চেন নাম্বার 33। একজন ব্যক্তি 60 নিউটন বলের দ্বারা একটি রোলারকে 30 মিটার পর্যন্ত ঠেলল। যদি রোলারের হাতল ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আনত অবস্থায় থাকে, তবে কৃতকার্যের মান নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখুন খুবই ইজি এটা দিয়েছে কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 33 প্রদত্ত লিখে দিচ্ছি, দেখুন প্রদত্ত এফ ইকুয়াল টু কত বলেছে, দেখুন এফ ইকুয়াল টু 60 নিউটন। সরণটা কত বলছে দেখে নাও, সরণটা এখানে বলেছে কত দেখে নাও, এখানে বলেছে সরণটা 30 মিটার, আর অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কৃতকার্যের ফর্মুলা কি আমরা জানি কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তাই না? তার মানে কী হচ্ছে এফ এস কস থিটা। তাহলে মানটা বসানো যাক, এফ এর মান কত আছে, এফ এর মান হচ্ছে কত 60 ইন্টু সরণ হচ্ছে 30 ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে 60 ইন্টু 30 ইন্টু কস 60 ডিগ্রির মান কত 1/2। তাহলে এখানে 3 দুগুণে 6, 0 3 3 9, 900 জুল। দেখে নাও কৃতকার্য ইকুয়াল টু 900 জুল। খুব ইজি ছিল, তাই না? নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো না, কোশ্চেন নাম্বার 34, 34 নম্বর কোশ্চেনটা দেখে না, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। কি বলছে, একটি জলের পাম্প 30 মিটার গভীরতা থেকে প্রতি মিনিটে 0.50 মিটার কিউ হারে জল তুলতে পারে। যদি পাম্পের দক্ষতা 70% হয়, তবে ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা কত? দেওয়া আছে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড, জলের ঘনত্ব 10⁻³ কেজি পার মিটার কিউব। খুবই ইজি কোশ্চেন আছে, কোশ্চেন নম্বর 34। তাহলে প্রদত্ত কি কি আছে দেখো না, প্রদত্ত এখানে বলে দিয়েছে দেখে নাও, এইচ আছে গভীরতা কত, এইচ ইকুয়াল টু 30 মিটার, গভীরতা 30 মিটার বলে দিয়েছে। আর আয়তন, জলের আয়তন কত, ভি ইকুয়াল টু 0. দেখেন কী বলেছে 0.50 মিটার কিউব, 50 মিটার কিউব। ওকে 50 মিটার কিউব এটা বলে দিচ্ছে। এবার তারপরে আমরা তো এগুলো জানি, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কি রো ইকুয়াল টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ওকে এগুলো আমরা জানি। তাহলে একটা 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে, একটা জলকে, এত আয়তন জলকে উপরে তোলা হচ্ছে, তাহলে এখানে যে শক্তিটা, সেই শক্তিটা কী হবে বা কৃতকার্য কী হবে, সেটা স্থির শক্তি রূপান্তর হবে, অর্থাৎ mgh। এখানে দেখা 30 মিটার গভীরতা থেকে প্রতি মিনিটে 0.50 মিটার কিউব হারে জল তুলতে পারে। তাহলে পাম্পের ক্ষমতা, আমরা পাম্প দ্বারা কৃতকার্য বের করব প্রথমে। তাহলে অতএব পাম্প দ্বারা কৃতকার্য ইকুয়াল টু স্থিতিশক্তির সমান, স্থিতিশক্তি। তাহলে সেটা কী হবে mgh। ওকে পাম্প দ্বারা কৃতকার্য কী হবে mgh, এইটা হবে। ওকে এবারে এমটা জানতে হবে, তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। আবার রো ইকুয়াল টু এম বাই ভি, তার মানে বলতে পারি কি এম ইকুয়াল টু রো ভি। ওকে এম ইকুয়াল টু রো ভি, তাহলে বা এম ইকুয়াল টু রোটা কত 10⁻³ আর ভিটা কত দেখে নাও 0.5। ওকে 0.5, তাহলে এমটা এখান থেকে কত পাচ্ছি আমরা, এম ইকুয়াল টু 5 ইন্টু 10⁻² কেজি। ওকে এমটা এখানে পেয়ে গেলাম। তাহলে যদি বসে দিই, অতএব কৃতকার্য W ইকুয়াল টু এমটা হচ্ছে কত দেখে নাও 5 ইন্টু 10⁻³ বা আমি পরে রান্না বসিয়ে দেবো ওখানে, এম যে থাক কৃতকার্যটা। পাম্পের ক্ষমতা লিখব, অতএব পাম্পের ক্ষমতা, তাহলে পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, তাহলে mgh/t। তাহলে এখানে দেখো কত বলেছে দেখো, এখানে বলে দিয়েছে যে প্রতি মিনিটে টিটা কত হচ্ছে, এখানে দেখেন বলেছে কি প্রতি মিনিটে টি মানে কত হবে, টি ইকুয়াল টু 60 সেকেন্ড, তাহলে হবে কি mg/60। তো এটা ওকে জুল পার সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি পাম্পের ক্ষমতা বের করলাম। তাহলে আমরা জানি অতএব পাম্পের কর্মদক্ষতা, অতএব কর্মদক্ষতা
এখানে দেখানো কী বলে করতে বলেছে, এখানে বলে দিয়ে দেখানো পাম্পের দক্ষতা 70%। ওকে, তাহলে পাম্পের দক্ষতা ইকুয়াল টু পাম্পের কর্মদক্ষতা ইকুয়াল টু বলতে আর কি পাম্পের ক্ষমতা বাই ইঞ্জিনের ক্ষমতা, ওকে, ইঞ্জিনের ক্ষমতা। তাহলে পাম্পের কর্মদক্ষতা কত আছে দেখানো 70% ইকুয়াল টু পাম্পের ক্ষমতাকে পি বাই ইঞ্জিনের ক্ষমতা, ওকে। কী বের করতে পারে দেখানো, ইঞ্জিনের ক্ষমতা বের করতে পারে। তাহলে বা 70%কে আমি করলাম কি, এটাকে ডাইরেক্ট লিখে দাও 70/100। তাহলে ইঞ্জিনের ক্ষমতা ইকুয়াল টু 100/70 ইন্টু পাম্পের ক্ষমতা কি mgh/60। ওকে, এখানে মানগুলো বসাতে হবে। আমি এখানে একটু মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে বা ইঞ্জিনের ক্ষমতা ইকুয়াল টু 100/70 ইন্টু এম এর মান কত দেখে নাও, এম এর মান হচ্ছে কি 5 × 10⁻² ইন্টু জি হচ্ছে কত 9.8 ইন্টু এইচটা কত 30 /60। ওকে, /60 এটা হয়ে গেল দেখে নাও। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, এটা ক্যালকুলেট করে তোমরা দেখবে এটা অ্যান্সার কত আসবে। এটার অ্যান্সার আসবে তোমার 1715 ওয়াট, 1715 ওয়াট। ওকে, 1715 ওয়াট এইটা হচ্ছে অ্যান্সার আসবে। ওকে, তোমরা এটা ক্যালকুলেট করে ভালো করে সুন্দর করে ক্যালকুলেশন করে দেখবে, এইটাই অ্যান্সার আসবে। তো নেক্সট 35 নম্বর কোশ্চেনটা দেখানো কী বলেছে, একটি 2 মিলিমিটার ব্যাসার্ধের বৃষ্টির ফোঁটা 250 মিটার উচ্চতা থেকে ভূমির উপর পড়লো। এক্ষেত্রে কৃতকার্য অভিকর্ষ বল দ্বারা বৃষ্টির ফোঁটার উপর কৃতকার্য কত হবে। খুবই সহজ দেখে নাও। তাহলে এটা কীভাবে করে দেখে নাও, এখানে আমি কোশ্চেন 35 কী বলে দেখলাম, প্রদত্ত কী গিভেন আছে দেখে নাও। বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ স্মল আর ইকুয়াল টু 2 মিলিমিটার। ওকে, স্মল আর ইকুয়াল টু 2 মিলিমিটার। ওকে, আমি মিলিমিটারকে মিটার কনভার্ট করছি, তাহলে বলতে পারি কি 2 × 10⁻³ মিটার। এটা হচ্ছে কি বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ। ওকে, এটা বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ হলো। আর উচ্চতাটা কত, h = 250 মিটার। ওকে, এসে ভূমিতে এসে পড়ে, তার কৃতকার্য ডাব্লুটা কত হবে, ওকে, h = এটা বলে দেওয়া আছে। তাহলে অতএব আমরা বলতে পারি যে কৃতকার্য বের করতে পারি, তাহলে আমরা বলতে পারি অতএব বৃষ্টির ফোঁটার উপর কৃতকার্য, অতএব বৃষ্টির ফোঁটার উপর কৃতকার্য, তাহলে সেটা কী হবে দেখানো, W = mgh। এর আগে যেটা করলাম mgh হবে। এবার এমটা কী হবে দেখে না, মেন এখানে জিটা জানি আমরা, এইচটাও জানি। এমটা কী হবে আমরা জানি কি যে m = ρv। ওকে, রোটা হচ্ছে কি ঘনত্ব কত, জলের ঘনত্ব 10⁻³ ইন্টু আয়তন কত 4/3 πr³, 4/3 πr³। আর এর মানটা দেওয়া আছে, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে বা বলতে পারি কি W = m এর মান হচ্ছে কি 10⁻³ ইন্টু 4/3 π ইন্টু আরটা হচ্ছে কি 2 × 10⁻³ তার হোল কিউব। ওকে, এটা ইন্টু জি হচ্ছে 9.8, এইচটা হচ্ছে কত 250, ব্যাস এইটা। তাহলে এইটাকে ক্যালকুলেট করবে। ওকে, এটাকে একটু ক্যালকুলেট করার চেষ্টা করবে, তবে খুব সহজেই করা যাবে। এগুলো যদি তোমরা একটু দেখো কাটাকুটি চলে যাবে, 10⁻³ হয়ে যাবে। এখানে দেখে নাও 10⁻³ আছে, তাহলে একটা কাটবে একটা থাকবে, দেখে নাও এর সঙ্গে এটা কাটাকুটি একটা যাবে, গেলে কাটাকুটি করে দেখবে এখানে অ্যান্সারটা আসবে কত দেখবে, এটা অ্যান্সারটা আসবে 0.0000082
10^82 জুল। ওকে, এটা খুব সহজভাবে দেখে না, কোনো টাফ নেই। 10^3 আছে ইন্টু একটা কাজ করবে 4/3 ইন্টু 22/7, পাইটাকে এখানে বসিয়ে দেবে, 22/7 বসিয়ে দেবে কাটাকুটি করার জন্য, বা তুমি ক্যালকুলেটার ডাইরেক্ট কাটবে। 2 এর কিউব মানে হচ্ছে 8 ইন্টু 10^-3 কিউব। ওকে, 10^-3 কিউব হচ্ছে 10^-3 9 ইন্টু 9.8 ইন্টু 250, ব্যাস এটা করবে। 10^3 জন্য এটা কাটবে, পুরো উপরটা গুণ করবে, নিচেরটা গুণ করবে, খুব সহজে হয়ে যাবে। এখানে কোনো কঠিন নেই, উপরটা পুরো গুণ করবে, নিচে 3 7 কে 21 নিচে থাকবে, ভাগ করে দেখবে এইটা চলে আসবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তা দেখে নাও, আজকে 28 থেকে 35 নম্বর অঙ্ক করালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যে সমস্ত অঙ্কগুলো একটু টাফ ছিল সেইগুলো সহজে বুঝতে পারলে কি না সেটাও কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।